তাদের আজকের এই উৎসবে আমরা যোগদান দেই না, আমরা কেন একাত্মতা দেখাই না, আমরা কেন সলিডারিটি দেখাই না যে না আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে বিলীন হতে দিব না। কারণ আমরা বাংলাদেশ এখনো বিশ্বাস করি যে এই দেশ সবার জন্য, প্রত্যেকের অধিকার এক। এই দেশ একটি বৈচিত্র্যময় দেশ, মাল্টি কালচারাল, মাল্টি রিলিজন, মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা দেশ। সেটাই আমরা বজায় রাখতে চাই, সেটাই আমাদের পরিচয়, সেটাই আমাদের আইডেন্টিটি। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ শাহিন আপাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জানকী চিসিম, অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ। জানকী চিসিম। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এখানে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথি এবং প্রাণপ্রিয় সংগঠনের নেতা নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি গারো আদিবাসী, আমি নিজেকে একজন আদিবাসী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞানকে সুরক্ষায় এগিয়ে আসুন, অনারিং ইন্ডিজিনিয়াস মিডওয়াইফস, সেফগার্ডিং লাইফ অ্যান্ড ওয়েলবিং। এই প্রতিপাদ্য বিষয় মনে করিয়ে দেই আদিবাসী সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধাত্রীরা যেভাবে নিজেদের ঐতিহ্যগত জ্ঞান দিয়ে আমাদের স্বাস্থ্যসেবা বা শিশুদের, নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করে আসছে। এখানে অনেকেই উপস্থিত আছেন আদিবাসী। আমি মনে করি যে অনেক আদিবাসী ধাত্রীদের জন্ম নিয়েছেন, কিন্তু তাদের যে ঐতিহ্যগত জ্ঞান সেটি আমরা কতটুকু সংরক্ষণ করতে পেরেছি। তাই আমাদের একটি দাবি থাকবে, আমাদের যে ঐতিহ্যগত জ্ঞান আছে আদিবাসীদের সেটি যেন আমরা সংরক্ষণ করতে পারি, তার সাথে ট্র্যাডিশনাল নলেজের সাথে সায়েন্টিফিক যে নলেজ সেটি যেন কম্বিনেশন করে আমরা এটি আরো উন্নতি করতে পারি। কারণ দুর্গম পাহাড়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা অনেক বেশি পরিমাণে নাজুক। সেখানে আদিবাসী যাত্রীদের উপরে নির্ভর করতে একজন নারী এবং শিশুদের স্বাস্থ্যের। তাছাড়াও আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি মনে করছি যে বান্দরবনের কোনো একটি দুর্গম পাহাড়ের বনফুল, আমার একটি ছোট্ট শিশু, সে হয়তো এখনো হসপিটাল বিছানায় বসে কাতরাচ্ছে। কারণ কিছুদিন আগে থেকে প্রায় 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে হাম এবং ডায়রিয়ার প্রাদুর্ভাবে কিভাবে ম্রো এবং খুমি শিশুরা হাসপাতালে মারা গেছে এবং চিকিৎসার অভাবে। তাদের যে পর্যাপ্ত পরিমাণে যতটুকু মৌলিক অধিকার সেটি থেকেও তারা বঞ্চিত হচ্ছে। সেজন্য আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রের কাছে কি এই শিশুদের হাহাকার পৌঁছায় না? রাষ্ট্র কেন তাদের একটি স্বাস্থ্য সেবা, যেটি আসলে মানুষের যে মৌলিক অধিকার, সেটি কেন দিতে পারছে না? আমি আশা করব যে রাষ্ট্র আমাদের যে আদিবাসী শিশু তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে এবং তাদেরকে একটি সুন্দর এবং ভবিষ্যৎ দেওয়ার জন্য তারা এখন থেকে তাদেরকে সুস্থ একটি স্বাস্থ্য দিবে। তাছাড়া আমি বলতে চাচ্ছি যে দেখুন, স্বাস্থ্যের সাথে যেহেতু আমাদের একটি উচ্চ শিক্ষা জড়িত, আমরা উচ্চ শিক্ষার দিক থেকে আদিবাসীরা পিছিয়ে আছে। তার মধ্যে আগে যেহেতু আমাদের 5% কোটা ছিল, সেটি নেমে এখন 1% কোটায় নেমে এসেছে। সেই 1% কোটা আমরা কতটুকু পাচ্ছি সেটাও একটি প্রশ্নবিদ্ধ থেকে যায়। কারণ প্রতি বছর দেখা যাচ্ছে যে যখন মেডিকেলের কোটা আসে তখন দেখা যাচ্ছে আদিবাসী কোটায় অনেক আদিবাসীদেরকে আমরা দেখতে পাই। সেদিক থেকে আমি বলবো যে আমাদের যে অধিকার, এই 1% কোটা টুকু নিশ্চিত হচ্ছে না। তারপরে এটি যেন রাষ্ট্রের নজরে আসে এবং আমাদের জন্য উচ্চ শিক্ষার জন্য যেন একটি সুব্যবস্থা করে দেওয়া হয়। এবং আমি দাবি রাখবো যে আমাদের 5% যে কোটা ছিল সেটি যেন পূর্ণবহাল করা হয়। কারণ আমরা আদিবাসীরা শিক্ষার দিক থেকে এখনো অনেক পরিমাণে পিছিয়ে আছি। এবং আমি একজন সমতলের আদিবাসী হিসাবে শুধু আরেকটি কয়েকটি বলতে চাই, সমতলের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয়, ভূমি কমিশন, তাছাড়া পার্বত্য চট্টগ্রামের নারী এবং সমতলের আদিবাসী নারীদের জন্য যেন অধিকার নিশ্চিত করা হয়, তাদের প্রতি যে বৈষম্য হয় নির্বিচারে তার যেন ন্যায় বিচার হয় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেন বাস্তবায়ন হয়।
পরিশেষে আবারও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংহতি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।